লালচে সোনালী আকাশে তখন দাপুটে পাখিদের আনাগোনা। ওদের নিড়ে ফেরার তারায় পাখি ঝাপটানোর শব্দে একরকম ক্লান্ত সুর। নরম রোদের তালে গাছের ছায়াগুলো মাটিতে দীর্ঘ হয়ে ভাসছে। চারপাশে অসংখ্য সবুজের মাঝে একটা সাদা রঙের গোল টেবিলে বসে আছে অয়ন। ফর্সা সুতনো মুখখানায় প্রগাঢ় চিন্তা তার। হাস্যহীন ঠোঁট দুটো একটার গায়ে আরেকটা চেপে বসেছে। সামনে মেলে রাখা মোটা বইটায় মনোযোগে ছিটে ফোটাও নেই। অদূরের শ্যাওলা পড়া দেয়ালে নিষ্পলক চেয়েছিল অয়ন। আচমকা পাশের চেয়ার টানার শব্দ হলো। ধ্যানের সুতো ছিঁড়ে চমকে পাশ ফিরল ছেলেটা। ইয়াসির বসেছে মাত্র, হাতের ভাঁজে ল্যাপটপ। অয়ন সোজা হয়ে বসলো অমনি। হাসার চেষ্টা করলো ঠোঁট টেনে। মুখ খোলার আগে প্রশ্ন এলো ওদিক থেকে। কি ভাবছিলে? কই কিছু না। হয় বই পড়, না হয় বন্ধ করে রাখ। না, পড়ছি তো। পড়ছি বললেও বেখেয়ালির মতো খোলা বইটা অয়ন বন্ধ করে ফেলল। ইয়াসিরের কপালে ভাঁজ বসলো তাতে। অগোছালো উদাস চিত্তের ছেলেটাকে সূক্ষ্ম চোখে দেখল সে। প্রশ্ন করলো দ্বিতীয় দফায়, কি হচ্ছে তোর? কই কিছু না, পড়ছিলাম তো। ইয়াসির ভ্রু চালো। বই বন্ধ রেখে? অয়ন যেন হুঁশে এলো। মুখ তুলল চটক কাটার ন্যায়। বই বন্ধ অবস্থায় পড়ে আছে সামনে। ও তাহলে কি পড়ছিল এতক্ষণ? ছেলেটা চোখ খিচে চসূচক শব্দ তুলল জিভে। কপালে হাত ঘষতে দেখে জিজ্ঞেস করলো ইয়াসির, আর ইউ ওকে অয়ন? কোনো সমস্যা হচ্ছে? না না, আসলে একটু টেনশন হচ্ছে ক্যাম্পিং নিয়ে। সিম্পল ব্যাপার ভাইয়া। তোর মুখে দেখে কিন্তু মনে হচ্ছে না সিম্পল। না ভাইয়া, ঠিক আছে আমি। আচ্ছা সারো, নাস্তা করেছো তুমি? না, পরে। তুমি তো কখনো গার্ডেনে আসো না, হঠাৎ এলে কেন, বিরক্ত করলাম? অয়নের কণ্ঠে উদ্বেগ। না না, তা কখন বললাম। এসেছো, ভালো হয়েছে। তুমিও ব্যস্ত, আমিও, কথাই হয় না আমাদের। তারপর থামলো সে, যেন সময় নিল একটু। খুব স্পষ্ট একটা উসখুসে ছাপ বসলো গৌর ত্বকের মাঝে। হয়তো বুঝলো ইয়াসির। জিজ্ঞেস করলো, কিছু বলবি? অয়ন অপ্রস্তুত হাসলো, বলল, না কিছু না। কিন্তু ইয়াসিরের খটকা লাগলো। মেলে রাখা ল্যাপটপ বন্ধ করলো হাত দিয়ে। পুরোপুরি ফিরলো ভাইয়ের দিকে। মোলায়েম কণ্ঠে বলল, যেটা মনে আছে বলে ফেল। নিজেদের মধ্যে এত ইতস্ততা কিসের? অয়ন ফের হাসলো, নিজেকে তৈরি করা অথবা বিব্রতকর হাসি। চপল ছেলেটার মাঝে আচমকা এমন দ্বিধাদ্বন্দ্বের কারণ ইয়াসির বোঝেনি। ওকে সহজ করতে প্রসঙ্গ পাল্টায় সে। ক্যাম্পেন কেমন যাচ্ছে? হ্যাঁ ভালো। প্রতিদিন যে এত বাচ্চা অসুস্থ হয়, এক একটা বয় রোগে ভুগতে পারে, এই পেশায় না এলে আমি হয়তো কোনোদিনও বুঝতাম না। এক পেশে হাসলো ইয়াসির। ফোঁস করে শ্বাস ফেলে বলল, তাহলে আমার কি বলা উচিত? প্রতি সেকেন্ডে যে দেশে এত ক্রাইম হয়, হাজারটা খুন, হাজার খানেক নৃশংসতা, পুলিশ অফিসার না হলে আমিও কি জানতাম? অয়ন বলল, তার বলতে তোমার উপর দিয়ে তো আর কম ঝামেলা যাচ্ছে না, একেবারে ঘরে বাইরে সমান সমান। ভ্রু গোটায় ইয়াসির। ঘরে কি ঝামেলা? অয়নের উত্তর তৈরি। কেন, ওই তুইসি মেয়েটা, ও এখন তোমার জীবনে অন্যতম সমস্যা নয়? ইয়াসিরের মুখের ধরন পাল্টে গেল। স্বভাব সুলভ ভারী হলো স্বর। না, ওইটুকু বুঝকামি আমার সমস্যা হবে কেন? কণ্ঠ শৃঙ্গে তুলল অয়ন। কি বলছো ভাইয়া? যে তুমি একটু অন্যায় দেখলে বরদাস্ত করো না, সে তোমার বউ একটা চোর হয়ে গেছে, তাও লোক ঠকানো বিয়ের মতো ঘটনা। রাত থেকে তো মেয়েটাকে আটকে রাখলে এইখানেই। প্রতি মুহূর্ত সকাল বিকাল মেয়েটাকে চোখের সামনে দেখছো, সহ্য করছো, এটা ঝামেলা নয়? ইয়াসির কিছু বলতে গিয়েও বলল না। ঠোঁট টিপে চুপ করে রইল। সেকেন্ড কয়েক সময় নিয়ে ধীরস্থির জানালো। না। অয়ন নড়ে চড়ে বসলো, সাগ্রহে শুধালো, আচ্ছা মেনে নিলাম, কিন্তু বাকি সব? ও যে তোমার স্ত্রী তা তো মিথ্যে নয়। মৃদু ধমকালো ইয়াসির। মায়ের মতো কথা বলবি না। কিসের স্ত্রী?
এই বিয়ের কোনো রকম ভ্যালু আমার কাছে নেই। অয়ন বিস্মিত হয়ে বলল। তার মানে হ্যাঁ, শুধুই কি তুমি ওকে এখানে আটকে রাখবে? সংসার টংসার করবে না? সারা জীবন একটা মেয়েকে এভাবে জিম্মি করা রাখা বড় অন্যায় ভাইয়া। ইয়াসির চোখ ছোট করলো। তোর কি মাথায় গেছে অয়ন? সারা জীবন ওকে কেন রাখবে এখানে? ওকে আমি যে কারণে এনেছি, আমার যদি মনে হয় সেটা হয়েছে, তাহলে আমি নিজে ওকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসবো। অয়নের কণ্ঠে কৌতূহল। কি কারণ? ইয়াসির ফের চুপ করে গেল। বলল তারপর, আছে কিছু একটা, কিন্তু এই মুহূর্তে চাইছি না সেটা অন্য কেউ জানুক। অয়নের সন্দেহ হলো কি এমন কারণ। ঠোঁট কামড়ে সেকেন্ড কয়েক ভাবল সে, কিন্তু রহস্যের তাল পেল না। জিজ্ঞেস করলো সময় নিয়ে। কিন্তু মামনি তো চান তুমি ওকে নিয়ে হ্যাপি ফ্যামিলি লিড করো, সেটার কি হবে? ইয়াসির স্পষ্ট জবাব দিল। দ্যাটস নট পসিবল। I'll divorce her soon. অয়নের চোখ বেরিয়ে এলো, হতভম্ব আওড়ালো। ডিভোর্স? সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দিবে? সরু চোখে চাইল ইয়াসির, বলল সোজা সাপটা। তো কেন দেব না? যাকে আমি স্ত্রী হিসেবে মানিনি, যার প্রতি আমার না আছে সম্মান, না আছে ভালোবাসা, তার সাথে অহেতুক একটা সম্পর্কের বোঝা বয়ে নেওয়ার তো মানে হয় না। শুধু আমি কেন, ওই চোর মেয়েও হয়তো আমাকে নিয়ে এরকমই ভাবে। আমরা দুজনে একটা উদ্ভট সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে, যার কোনো ভিত্তি নেই। সেটা যত কম বাড়ানো যায় তত ভালো। অয়ন অধৈর্য হয়ে বলল। আর ইউ শিওর ভাইয়া? তাহলে মামনি দিদুন এরা? সেসব আমি বুঝবো। তুই হঠাৎ মেয়েটাকে নিয়ে এত প্রশ্ন করছিস কেন? নিভে এলো অয়ন। উদ্বিগ্ন মুখখানায় থতমত খাওয়া চিহ্ন বসল কিছু। নিচু স্বরে বলল। না আসলে এমনি, এতদিন হয়ে গেল আসলে এসব নিয়ে তোমার সাথে কথা বলা হয়নি। ইউসার কাছে শুনেছিলাম অনেক কিছু, তাই আর কি আজ জানতে চাওয়া। কিন্তু ভাইয়া, তুমি শিওর তুমি তুষিকে ছেড়ে দেবে? ইয়াসির শক্ত কণ্ঠে বলল। শিওরের কিছু নেই, এটা একমাত্র সত্যি। খুব তাড়াতাড়ি একজন লয়ারের সাথে কথা বলবো আমি। তুই পড়ছিলে না? পড়। অয়ন মাথা ঝাঁকালো, কিন্তু পড়ল না। বইটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো হঠাৎ। রুমে যাচ্ছি, কাজ আছে কিছু, তুমি থাকো। ইয়াসির ঘাড় নাড়ালো, নিঃশব্দে বোঝালো তার সম্মতি। অয়ন পিছু ঘুরে পথ ধরল বাড়ির। এক ফালি কোমল রোদের ছটায় মুখায়ব চকমকে তার। হঠাৎই একটা তীক্ষ্ণ বাঁকা হাসি নিটল ওষ্ঠপুটে শির তুলে চাইল। কেমন করে হাসলো অয়ন। বুক ফুলিয়ে ভীষণ দীর্ঘকায় শ্বাস টানলো, তারপর যেন নেমেছে খুব ভারী মস্ত বড় কিছু একটা বুক থেকে। নেমে গেছে এক্ষুনি, সাথে উবে গেছে তার সমস্ত দোটানা, সব দ্বিধা দ্বন্দ্ব। ইয়াসির আজ থানায় যায়নি, হাতে উত্তাল কেস টেস নেই বলে ফুসরত পেয়েছে কিছুটা। সন্ধ্যের পর বসার ঘরে বসেছিল সে। এক ফাঁকে তনিমা এসে সামনে চা রেখে গেলেন। বিশালাকার টেলিভিশনে চোখ রেখে কাপ হাতে তুলল ছেলেটা। তার একটু পরই নামলো অয়ন, কিন্তু চানাচুর চিবোচ্ছে। ও পাশে বসলো, কটমট শব্দ শুনে বিরক্ত চোখে বলল। গরুর মতো চিবুচ্ছিস কেন? আস্তে খা। মিন্টু চোখ বড় করলো, খুব কৌতূহল নিয়ে বলল। গরু বুঝি এভাবে জিব্রাই? ওদের কি আর আমাদের মতন 32টা দাঁত আছে? তোর 32টা নেই, 31টা হবে। কারণ উদ্বাদ প্রশ্নের জন্য এক্ষুনি চর মেরে আমি একটা ফেলে দেব। মিন্টু মুখ গোছ করে বলল। তুমি আর হাউস এরকম আমাকে ধমক দাও কেন তোমরা? ছোট বলে কি আমার মান ইজ্জত নাই? ইউষার কথা উঠতেই আশেপাশে চাইলো অয়ন। জিজ্ঞেস করলো। কোথায় তোর বোন? বিকাল থেকে দেখা নেই। ঘুমাচ্ছে? না, বাবির ঘরে। এতক্ষণ টিভিতে মগ্ন ইয়াসির অমনি ঝট করে তাকালো, বলল খুব নিম্ন ভার স্বরে। ও তোর ভাবি নয়, এসব যেন আর না শোনে। চুপসে গিয়ে মাথা নাড়ল ছেলেটা। অয়ন হাঁক ছুড়ল মাকে। মামনি চা খাবো। ওপাশ থেকে উত্তর এলো। আসছি। একটু পরেই এলেন তিনি। চা রাখতে ইয়াসির বলল। সারাক্ষণ রান্না করে কি করছে এত? বসো এখানে। তনিমা বললেন। বসে কি করব? তুই কি গল্প করবি আমার সাথে? শুধু তো শুনবি। সব সময় কি বক্তা হতে ভালো লাগে? একটু তো শ্রোতা হতেও মন চায়। আচ্ছা বলবো, বসো।
তনিমা খুশি হলেন, হাত গুছিয়ে বসলেন অয়নের পাশে। কথা শুরুর আগেই তুষির ঘর থেকে চেঁচাতে চেঁচাতে বের হলো ইউষা। স্ফূর্ত পাখির মতো বলল। ও বড় মা দেখো দেখো। তার চিৎকারে সরব সারা বাড়ি। আওয়াজ শুনে একযোগে পিছু ঘুরল সকলে। তুষিকে ধরে ধরে এনে দাঁড় করিয়েছে ইউষা। মেয়েটার পায়ের হাড় নড়বড়ে। এক্সরে করায় ধরা পড়েছে ব্যাপারটা। সেজন্য কেউ না ধরলেও হাঁটতে পারে না। তবে আজ পায়ের থেকেও তার বেশভূষায় নজর আটকে গেল সবার। রেশমি ছাদের কাপড় নিয়ে নিচে নামছিল। সিঁড়িতে দাঁড়িয়েই চোখ পড়ল তুষির দিকে। বিস্ময়ের তোড়ে হাত থেকে পড়ে গেল সব। আর্তনাদ করলো মিহিস্বরে। ও আল্লাহ, এটা ক্যাডা? তুষি লজ্জা পেল একটু, চিবুক নামিয়ে নিল নিচে। তনিমা দাঁড়িয়ে গেলেন, চোখ জোড়া গোলাকার। বিকট করে আপাদমস্তক দেখলেন মেয়েটার। সবসময় আলুথালু পোশাক জানানো তুষির পরনে লাল রঙের শাড়ি। নিখুঁত তার কুচির ভাঁজ, কোকড়ানো জট বাঁধা চুল স্ট্রেট করে পিঠে অবধি নেমেছে। ভীষণ ফর্সা মুখে মেকআপের ছোঁয়া, পরন্ত ঠোঁট দুটো লিপস্টিকে ভর্তি। ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, এই, আমি কাকে দেখছি? এ কি আমাদের টুসি? ইউষা গর্বের হাসি হাসলো, বলল মাথা নেড়ে, কেমন চমকে দিলাম সবাইকে। সকাল সকাল পার্লার থেকে লোক এনে করিয়েছি এইসব। কত সুন্দর লাগছে না বলো? মিন্তু স্ফূর্ত কণ্ঠে বলল। হ্যাঁ, একেবারে ঐশীর মতন। অয়নের হাতে চায়ের কাপ ছিল, অথচ চুমুক দিতে ভুলে গেল ছেলেটা। মুগ্ধতার অনুভূতি দুয়ের মিশেলে যে অনুভূতি হয়, সেই অনুভূতির এক গাঢ় প্রসারণে হা করে চেয়ে রইল সে। অন্যমনস্ক চিত্তে একটু শ্বাস নিল অয়ন। বুকের কোথাও কিছু ভারী ভারী লাগছে। অপ্রতিভ মেজাজের রাশ টানতে চোখ নামালো সে। লুকোতে চাইল তুষির দিকে ছুটতে থাকা ও সব বিমোহের বান, কিন্তু তুষি, তার ধ্যান আপাতত ইয়াসিরের ওপর। লোকটা কি ওকে দেখেছে? ইউষা সাজানোর সময় বলেছিল ওকে এভাবে দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন উনি। পড়েছে কি? চোখের কোণ তুলে কোন রকমে চাইল তুষি। ইয়াসির তাকিয়েছিল, তবে ওই তাকানোতে বিশেষ প্রাণ নেই। খুব জোর সেকেন্ড কয়েক নিঃশব্দ দৃষ্টি ফেলে ফের মুখটা ঘুরিয়ে নিল সে। হাসলো না, কথা বলল না, এমনকি একটা আওয়াজ এলো না বাইরে। তনিমা এ পাশে সরে এলেন। তুষির সামনে দাঁড়িয়ে আরো ভালো করে দেখলেন ওকে। চিবুক ছুঁয়ে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, পরীর মতো লাগছে। আমার স্বার্থের জন্য তো এমন টুকটুকে একটা বৌমাই তো চেয়েছিলাম আমি। তুষি বিব্রত হলো, ঘাড় চুলকালো অপ্রস্তুত ভাবে, কিন্তু তপ্ত চোখে ফিরল ইয়াসির। তেমনি উষ্ণ তার স্বর। মা, ভদ্রমহিলা থতমত খেলেন। ইয়ে মানে, মুখ ফেসকে বেরিয়ে গেছে। ছেলেটা বিরক্ত হলো, বাকি চার খেলো না। কাপ নামিয়ে উঠে দাঁড়াতেই তনিমা শুধালেন, বলছিলাম যে ওকে কেমন লাগছে বললি না তো? আমি বলতে যাবো কেন? আশ্চর্য। না আসলে ইউষা সাজালো তো, বোনের জন্য বলতি না হয় একটু কেমন কি লাগছে। এসব সার্কাজমের জন্য অনেক সময় পাবে। এই চোরের পায়ে এখন এত প্রেশার দেওয়া বারণ। ঘরে নিয়ে যাও ওকে। শেষটুকু ইউষাকে বলল ও। তারপর লম্বা পায়ে কক্ষে রওনা করলো। তনিমা হতাশ হলেন, দীর্ঘশ্বাস ফেললেন ফোঁস করে। না, এই ছেলে দিয়ে হবে না, এর দ্বারা আশা নেই, বললেন মৃদু গলায়। যা, ওকে নিয়ে যা। এই অবস্থা এত হাঁটাস না, সমস্যা হতে পারে। ইউষা মাথা নাড়ল। তুষি হড়বড় করে উঠল। হ্যাঁ চলো, এসব পাল্টে ফেলি। গা কুটকুট করছে, গরম লাগছে। চুলটাও বাঁধবো, আর এসব সাজবো না। কেমন মেয়ে মেয়ে লাগছে আমাকে। ইউষা চোখ পাকিয়ে বলল, চুপ করো, তুমি তো মেমে লাগবে না কেন? আর খবরদার এসব খুলে ফেলার কথা ভুলেও বলবে না। কত সুন্দর লাগছে তোমাকে, তুমি জানো? না। জানবে কি করে? নিজেকে আয়নায় ভালো করে দেখেছো? বড় মা, রেশমি, মিন্টু, অয়ন ভাই, তোমরা বলো সুন্দর লাগছে না ওকে? অয়ন জবাব দিল না, আর চোখে একবার তাকালো শুধু। পরপর গলা ছেড়ে বসা থেকে উঠে গেল সেও। ইউষার মুখ কালো হলো একটু। সবাই এমন করছে কেন? অয়ন ভাইও মেজ ভাইয়ের মতো হয়ে যাচ্ছে ইদানে। কিন্তু সজোরে মাথা নাড়ল মিন্তু। রেশমি প্রকট চোখে বলল, লাগতাছে মানে পুরা নায়িকা বানাইলাইছেন আপা। আমি তো দেখাই কই এই সুন্দর বেডিটা ক্যাডা? দেখেন না, হাত দিয়া সব কাপড় রেডি,
পইরা গলো। বলতে বলতে ওসব ফের তুলল সে। তনিমা হেসে বললেন, আমি চমকে গেছি। ইয়াসনা যখন বলছিল তোমাকে সাজাবে তখন বুঝিনি এত ভালো লাগবে। ইউসা, কাল বরং তোর জন্য আরেকটা শাড়ি কিনে আনিস। তুষি জোরে মাথা নাড়ালো। না না না, আমি এসব পরবো না। ইউসা ধমকায়, আবার কথা বলে তুমি পড়বে, তোমার ঘাড় পড়বে, বুঝেছো? এখন চলো ঘরে। মেয়েটা কাঁধ আগলে ধরে নিয়ে চলল তুষিকে। ঠোঁট ফুলিয়ে হাঁটা ধরল সে। হঠাৎ মনে পড়ল কিছু একটা, ফিস ফিস করে বলল, আই, তুমি যে তখন বলেছিলে আমাকে দেখে বিটকেলটা মাথা ঘুরে পড়ে যাবে, কই পড়লো না তো? সে যে দিব্যি হেঁটে হেঁটে চলে গেল। ইউসার মন খারাপ। এত কষ্ট করে তুষিকে সাজালো, ভাইয়া দেখলই না। তুষির বোকা বোকা কথায় সেটা বাড়লো আরো। বিরক্ত গলায় বলল, উফ, ওটা তো কথার কথা বলেছিলাম, ধরে বসে আছো। ও আচ্ছা। পরপরই অনুনয় করলো তুষি। উইশা, আমাকে শাড়ি ফিরি এনে দিও না প্লিজ প্লিজ, আমার এসব পড়তে ভালো লাগে না। লাগবে, আস্তে আস্তে সয়ে যাবে তুষি। তুমি কত সুন্দর, এত সুন্দর যদি আমি হতাম না। শোনো, নিজের যত্ন নাও, দেখবে আমার ভাইয়া কেমন পাগল হয়ে পিছু ঘুরে তোমার। তুষি কিছু বলল না। ইউসা ওকে সাজাতে চাইছে, সাজাক, কিন্তু ইয়াসির পিছু ঘুরবে? ওই বিটকেল অহংকারী পুলিশটা, তা কখনো হয়? তুষির পায়ের অবস্থা মোটামুটি। ওইদিন সন্ধ্যের পর ব্যথা বাড়তেই তনিমা ওকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। এক্সরে রিপোর্টে এলো হাড় নড়ে গেছে, হাঁটা চলা নিষেধ। তবে সপ্তাহখানেক পার হয়েছে এর। এখন একটু একটু হাঁটে ও, তাও কাউকে না কাউকে ধরতে হয়। তবে এতে তুষির বিশেষ দুঃখ নেই, সে তো আরামই আছে। কোনো কাজ করতে হচ্ছে না, খাবারটা অবধি ইউসা নিয়ে আসে ঘরে। এতদিন তো ওকে ধরে ধরে ওয়াশরুমেও নিয়ে যেতে হয়েছে। মেয়েটার কাছে তুষি বড্ড কৃতজ্ঞ। এতটা খেয়াল তো ওর দাদি ছাড়া কেউ রাখেনি কখনো। কিন্তু দাদির না হয় ও নিজের কেউ, তাই ভালোবাসেন তিনি। অথচ ইউসা, ও তো তুষির কেউ নয়, তাহলে এত ভালোবাসা কিসের? একদিন একটা সুযোগ আসুক, এই ভালোবাসার সমস্ত ঋণ ভালোবেসে চুকিয়ে দেবে তুষি। ও মনমরা হয়ে পায়ের প্লাস্টারটা দেখলো। আরো কদিন পর খুলবে এটা, খুললে বাঁচে। এসব পরে হাঁটতে ভালো লাগে। এর মাঝে ইউসা এলো ঘরে, হাবে ভাবে তাড়াহুড়ো করে বলল, এখনো ঘুমাওনি? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আমাকে কাল অনেক তাড়াতাড়ি উঠতে হবে। কেন, কি আছে কাল? ইউসা মলিন মুখে বলল, কাল সায়ান ভাইয়ের মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এই দিনে এতিমখানায় খাবার দেওয়া হয়, ত্রাণ দেওয়া হয়, আর বাড়ির সবাই মিলে ভাইয়ার কবর জিয়ারতে যায়। বড় মা এত কাঁদে না এই দিন। তুষির মনও খারাপ হলো। ও, ইউসার কথা বাড়ালো না, বালিশ ঠিকঠাক করে বলল, কাল আম্মু আসবে, তারপর তোমার কাছে শুতে দেবে কি না চিন্তায় আছি আমি। আমি না থাকলে তো কিছু করতেও পারবে না। ভাইয়ার সাথে কথা বলতে হবে, বুঝেছো? তুষি বলল, কি হবে কথা বলে? উনিও দেবেন না আমি জানি। ঘোড়ার ডিম জানো তুমি, ভাইয়াই আমাকে বলেছিল তোমার সাথে ঘুমাতে, তোমার কি লাগে না লাগে দেখতে। খুব অবাক হয়ে চাইলো তুষি। হেসে ফেললো ইউসা, ভ্রু নাচিয়ে বলল, ভাইয়া অনেক ভালো, বুঝলে? দেখতে একটু মেজাজি হলেও ভাইয়া কত দায়িত্ববান তুমি নিজেও জানো না। আচ্ছা, অনেক রাত হলো, ঘুমাই, গুড নাইট। স্বপ্নেও আমার অনেক কাজ। অয়ন ভাই আসেন তো? তুষি হেসে উঠল। লজ্জা লজ্জা ভাব করে গায়ে কাঁথা টেনে শুয়ে পড়ল ইউসা। আলো নেভাতেই তুষির জলজলে নেত্রমণি তাক হলো অদূর জানালায়। কোথাও না কোথাও গিয়ে ইউসার কথাতে আটকে রইল মনটা। মনে হলো ইয়াসির ভালো, সত্যি ভালো। না হলে একটা বস্তির চোর মেয়ের জন্য কেউ এত কিছু করে? বাইরে প্রচন্ড কোলাহলের শব্দে ঘুম ভাঙল তুষির। পাশটা খালি, ইউসা নেই, দরজা ভেজানো। তুষি প্রকৃতি দেখে বুঝলো বেলা হয়েছে অনেক। ও কোনো রকম সাবধানে পা ফেলে খাট থেকে নামলো, খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে দাঁড়ালো চৌকাঠে। বসার ঘরে তখন মানুষের ভিড়। পুরুষ প্রত্যেকের পরনে সাদা রঙের পোশাক, মাথায় টুপি। এক একটি চেহারা যেন নূরের মতো প্রজ্জ্বল। এদের কাউকে তুষি চেনে, কাউকে চেনে না। সায়নের মৃত্যুবার্ষিকী আজ, সে উপলক্ষে কে এসেছে সবাই। ও আশেপাশে চাইলো। খাবার টেবিলের এক কোণে বসে আইরিন, ইউসা প্যাকেট করছে কিছু। দুজনের মাথাতেই বড় করে ঘুমটা টেনে রাখা। হঠাৎ সামনে থেকে ছুটে এলো মিন্তু। আগ বাড়িয়ে হাত পাতলো সামনে। উঠেছো তুমি? এসো না, আমি নিয়ে যাচ্ছি।
হাসলো তুষি। ইউষার ভাই ঠিক ওরই মতো মিশুক, ভালো। এরা যে কি করে ওই জল্লাদ মহিলার পেট থেকে বের হলো। মিন্টু ধরে ধরে বসার ঘরে নিয়ে এলো তুষিকে। অয়ন কাজ করছিল, ওকে দেখেই ফেলে এলো সেসব। নিজে দায়িত্বে সোফার ওপরে রাখা প্যাকেটগুলো নামিয়ে দিয়ে বলল, বসো। তুষি শঙ্কিত একটু।